২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা যেন এক অদৃশ্য ঝড়ের নাম। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ক্ষমতার করিডোরে বইছে আতঙ্ক, সন্দেহ আর গোপন নজরদারির এক ঠান্ডা স্রোত। গভীর রাত, রাজধানীর আলো ধীরে ধীরে নিভে আসছে। চারদিকে নেমেছে ঘুমন্ত নীরবতা। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্দিষ্ট কক্ষে তখনও জ্বলছে ক্ষীণ আলো। টেবিলের ওপর রাখা একটি গাঢ় লাল ফাইল। সাধারণ কোনো প্রশাসনিক কাগজ নয় সেটি। ফাইলের প্রতিটি পাতায় লুকিয়ে আছে এমন সব তথ্য যা মুহূর্তেই ওলটপালট করে দিতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ। সেখানে নাম আছে প্রভাবশালী কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বহু ক্ষমতাধর সংসদ সদস্যের, যাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গোপন লেনদেন এবং রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করার। দেশের মানুষ যখন ভেবেছিল সরকার পরিবর্তনের মধ্য দিয়েই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখনই শুরু হয় আরেক ভিন্ন বাস্তবতার গল্প। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা আর অনিয়ন্ত্রিত প্রভাব বিস্তারের পর নতুন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিজের ঘর পরিষ্কার রাখা। কারণ অতীতের ইতিহাস প্রমাণ করেছে, বিরোধী দল যতটা না সরকার ফেলে, তার চেয়ে বেশি সরকার ধ্বংস হয় ভেতরের দুর্নীতি আর অবিশ্বাসে। নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেই বুঝতে পারেন, কেবল বক্তৃতা দিয়ে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। দরকার এমন এক কাঠামো যেখানে ক্ষমতাবানরাও জবাবদিহির বাইরে থাকতে না পারে। আর সেই লক্ষ্য নিয়েই নীরবে গড়ে তোলা হয় এক বিশেষ পর্যবেক্ষণ নেটওয়ার্ক। বাইরে থেকে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভেতরে ভেতরে সেটি হয়ে উঠেছে পুরো প্রশাসনের সবচেয়ে ভয়ের নাম। এই বিশেষ টিমের সদস্যদের পরিচয় সাধারণ কেউ জানে না। তারা প্রকাশ্যে কোনো অভিযান চালায় না, টেলিভিশনের ক্যামেরার সামনে আসে না, এমনকি অধিকাংশ মন্ত্রীও জানেন না কারা তাদের ওপর নজর রাখছে। প্রশাসনের ভেতরে ছড়িয়ে থাকা এই নীরব পর্যবেক্ষকরা কাজ করছে ছদ্মবেশে। কেউ হয়তো অফিস সহকারী, কেউ প্রযুক্তি বিভাগের কর্মী, কেউ বা নিরীহ ড্রাইভার। কিন্তু বাস্তবে তারা তথ্য সংগ্রহ করছে প্রতিটি বৈঠক, প্রতিটি যোগাযোগ এবং প্রতিটি আর্থিক গতিবিধি নিয়ে। সচিবালয়ের ভেতরের পরিবেশ এখন আগের মতো নেই। যেখানে আগে তদবির আর দালালদের আনাগোনা ছিল প্রকাশ্য, সেখানে এখন অস্বাভাবিক নীরবতা। অনেক প্রভাবশালী নেতাই নিজেদের ঘনিষ্ঠ বৃত্ত সংকুচিত করতে বাধ্য হয়েছেন। কারণ কে তথ্য সরবরাহ করছে আর কে করছে না সেটি বোঝার উপায় নেই। এমনকি কিছু মন্ত্রী ব্যক্তিগত বৈঠকও এখন মোবাইল ফোন ছাড়া করছেন। কারণ গোপন তথ্য ফাঁস হবার আতঙ্ক তাদের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো লেগে আছে। প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপলব্ধি ছিল একটি: রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বিপজ্জনক দিক বাইরের ষড়যন্ত্র নয়, বরং ভেতরের লোভ। অতীতের বহু সরকার নিজেদের দলের লোকদের অন্ধভাবে বিশ্বাস করে ধ্বংস হয়েছে। তাই এবার কৌশল সম্পূর্ণ ভিন্ন। এখানে কাউকে কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া হচ্ছে না, বরং যাদের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি, তাদের বেশিরভাগই ক্ষমতাসীন বলয়ের মানুষ। বিশেষ তদন্ত ইউনিটের প্রধান কাজ হল ক্ষমতার অপব্যবহার শুরু হওয়ার আগেই সেটি শনাক্ত করা। কোনো মন্ত্রণালয়ে অস্বাভাবিক টেন্ডার প্রক্রিয়া, হঠাৎ সম্পদের বৃদ্ধি, বিদেশি লেনদেন কিংবা সন্দেহজনক ব্যক্তিদের ঘন ঘন যাতায়াত, সবকিছুই পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এক সংস্থার রিপোর্ট আরেক সংস্থা যাচাই করছে, যাতে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে কাউকে ফাঁসানোর সুযোগ না থাকে। সরকারের ভেতরে এখন সবচেয়ে আলোচিত বিষয় সেই ২৩ জন সংসদ সদস্যের তালিকা, যাদের নামের পাশে নাকি লাল চিহ্ন দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে কেউ ক্ষমতায় এসেই পুরনো সিন্ডিকেট পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন, কেউ স্থানীয় উন্নয়ন প্রকল্পের টাকা ভাগাভাগির গোপন সমঝোতায় জড়িয়েছেন, আবার কেউ বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার নেটওয়ার্ক তৈরি করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে। রাজনীতির পুরনো খেলোয়াড়রা প্রথমে ভেবেছিলেন নতুন প্রশাসনও হয়তো আগের মতোই চলবে, কিছুদিন কঠোরতার অভিনয়, তারপর ধীরে ধীরে পুরনো নিয়মে ফিরে যাওয়া। কিন্তু বাস্তবতা তাদের ধারণার চেয়ে অনেক আলাদা। কারণ এই সরকারের মূল বার্তা একটাই: ক্ষমতা ভোগের সুযোগ নয়, বরং সবচেয়ে বড় দায়িত্ব। প্রশাসনের ডিজিটাল কাঠামো আগের তুলনায় অনেক শক্তিশালী করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফাইলের প্রতিটি নড়াচড়া এখন রেকর্ড হচ্ছে। কে কখন কোন ফাইল অনুমোদন দিলেন, কোথায় আটকালেন, কেন বিলম্ব হল, সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকছে। ফলে আগের মতো টাকার বিনিময়ে ফাইল আটকে রাখা বা দ্রুত ছাড়িয়ে নেওয়ার সুযোগ অনেক কমে গেছে। একসময় সচিবালয়ে নির্দিষ্ট কিছু মানুষকে ঘিরেই চলত পুরো তদবির বাণিজ্য। তারা ছিল ক্ষমতার অনানুষ্ঠানিক দরজা।
এখন সেই নেটওয়ার্ক অনেকটাই নিষ্ক্রিয়, কারণ প্রশাসনের অভ্যন্তরে তৈরি হয়েছে এমন এক পরিবেশ যেখানে যে কেউ নজরদারির আওতায় পড়তে পারেন। অনেক কর্মকর্তা এখন সিদ্ধান্ত নেওয়ার আগেই কয়েকবার ভাবছেন, কারণ প্রতিটি অনুমোদনের ডিজিটাল ট্রেল থেকে যাচ্ছে ভবিষ্যতের তদন্তের জন্য। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রতি 2 সপ্তাহে একটি বিশেষ পর্যালোচনা বৈঠক হয়। সেখানে বিভিন্ন সংস্থার তথ্য মিলিয়ে দেখা হয় কোন মন্ত্রী বা সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের মাত্রা বাড়ছে। অনেক সময় ভিডিও ফুটেজ, আর্থিক লেনদেনের নথি এবং ফোন যোগাযোগের তথ্যও অ্যানালিসিস করা হয়। যদিও এসবের সরকারি স্বীকৃতি নেই, কিন্তু প্রশাসনের ভেতরে আতঙ্ক তৈরি করার জন্য গুজবই যথেষ্ট। বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, নজরদারির আওতায় শুধু রাজনীতিবিদরাই নন, গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন। কারণ ক্ষমতার ইতিহাস বলে, অনেক সময় দুর্নীতি ঠেকানোর দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতির অংশ হয়ে পড়ে। তাই এক সংস্থার ওপর আরেক সংস্থার নজর রাখা হয়েছে। এই বহুস্তরীয় কাঠামোর উদ্দেশ্য হল কোনো একক গোষ্ঠী যাতে অতিরিক্ত ক্ষমতাবান হয়ে উঠতে না পারে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এটি আসলে সরকারের টিকে থাকার লড়াই। কারণ জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। মানুষ আর শুধু রাজনৈতিক স্লোগান শুনতে চায় না, তারা দেখতে চায় বাস্তব পরিবর্তন, বাজারে স্বস্তি, প্রশাসনে স্বচ্ছতা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। আর এই কারণেই সরকার শুরুতেই কঠোর বার্তা দিতে চাইছে। তবে সমালোচকরাও চুপ নেই। তাদের দাবি, অতিরিক্ত নজরদারি একসময় ভয়ের সংস্কৃতি তৈরি করতে পারে, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। কেউ কেউ আবার আশঙ্কা করছেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে এই কাঠামো ভবিষ্যতে অপব্যবহারও হতে পারে। যদিও সরকার পক্ষ বলছে, সব কার্যক্রম আইনগত সীমার মধ্যেই হচ্ছে এবং উদ্দেশ্য কেবল জবাবদিহি নিশ্চিত করা। রাজনৈতিক অন্দরমহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তালিকাভুক্তদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে, নাকি এই তথ্যগুলো আপাতত চাপ তৈরি করার জন্যই ব্যবহার করা হচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় তথ্য প্রকাশের চেয়ে তথ্য ধরে রাখাও বড় অস্ত্র। একটি ফাইল, একটি ভিডিও কিংবা একটি আর্থিক নথি পুরো কেরিয়ার শেষ করে দিতে পারে। এদিকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি ছড়িয়ে পড়েছে, কারণ তারা বুঝতে পারছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবার ভিন্ন চক্রি নিয়েছে। আগের মতো কেবল আনুগত্য দেখালেই নিরাপদ থাকা যাবে না, ব্যক্তিগত আর্থিক কর্মকাণ্ডও এখন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে অনেকেই নিজেদের পুরনো যোগাযোগ ছিন্ন করতে শুরু করেছেন। রাজনৈতিকভাবে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ভয়ের পরিবেশ তৈরি করতে সবসময় বড় অভিযান দরকার হয় না। কখনো কখনো শুধু এই ধারণাটাই যথেষ্ট যে সবকিছু নজরদারির আওতায়। আর সেই ধারণাই এখন প্রশাসনের বহু স্তরে আচরণ বদলে দিতে শুরু করেছে। অনেক পুরনো ক্ষমতাবান ব্যবসায়ীও নীরবে পিছু হটছেন। যারা আগে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বড় বড় প্রকল্প বাগিয়ে নিতেন, তারা এখন সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন। কারণ একটি ভুল বৈঠক কিংবা সন্দেহজনক আর্থিক লেনদেন ভবিষ্যতে তদন্তের কারণ হয়ে উঠতে পারে। সরকারের অভ্যন্তরে চলা এই নীরব অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তির ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থার মাধ্যমে অস্বাভাবিক আর্থিক প্রবণতা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। নির্দিষ্ট কিছু শব্দ, যোগাযোগের ধরন কিংবা অর্থ স্থানান্তরের অস্বাভাবিকতা অ্যালগরিদমের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবুও প্রশাসনের ভেতরে প্রযুক্তি নির্ভর নজরদারির আলোচনা ক্রমশই বাড়ছে। রাজনৈতিক বাস্তবতা হল, ক্ষমতার কেন্দ্র যত শক্তিশালী হয়, তার চারপাশে তত বেশি স্বার্থগোষ্ঠী তৈরি হয়। আর সেই স্বার্থগোষ্ঠীগুলোকেই নিয়ন্ত্রণে রাখা এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ইতিহাস বলে, দুর্নীতি কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নেয়। শুরু হয় ছোট সুবিধা দিয়ে, পরে সেটিই পরিণত হয় বিশাল সিন্ডিকেটে। বর্তমান সরকারের লক্ষ্য সেই প্রক্রিয়াকে শুরুতেই থামিয়ে দেওয়া। তাই এখন জোর দেওয়া হচ্ছে প্রতিরোধকমূলক ব্যবস্থার ওপর। কোনো বড় কেলেঙ্কারি ঘটার পর ব্যবস্থা নেওয়ার আগেই রিস্কি ধরনের আচরণ শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা রাজনৈতিক সার্জারির মতো, রোগ সরিয়ে পড়ার আগেই অস্ত্রোপচার। তবে বাস্তবতা এটাও যে কেবল নজরদারি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা। কারণ ব্যক্তি বদলালেই সিস্টেম বদলায় না, সিস্টেম বদলাতে হলে নিয়ম, সংস্কৃতি এবং জবাবদিহির কাঠামো বদলাতে হয়। আজ দেশের রাজনৈতিক বাতাসে যে চাপা উত্তেজনা, তার মূল কারণ এখানেই। মানুষ বুঝতে চাইছে, এটি কি সত্যিকারের পরিবর্তনের সূচনা নাকি কেবল ক্ষমতার নতুন কৌশল।
যারা একসময় অপ্রতিরোধ্য ছিলেন তারা কি সত্যি আইনের মুখোমুখি হবেন, নাকি সময়ের সাথে সাথে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে? ক্ষমতার অন্দরমহলে এখন কেউই পুরোপুরি নিশ্চিন্ত নন, কারণ একটি অদৃশ্য বার্তা সবার কাছে পৌঁছে গেছে। এই খেলায় আর কেউ সম্পূর্ণ নিরাপদ নয়। রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা পুরনো সম্পর্ক কোনোটাই স্থায়ী ঢাল নয়। আর ঠিক এই কারণেই রাত যত গভীর হচ্ছে, ক্ষমতার করিডরে তত বাড়ছে অস্বস্তি। হয়তো সেই লাল ফাইলের সব নাম কখনো জনসমক্ষে আসবে না, হয়তো অনেক অভিযোগই শেষ পর্যন্ত প্রমাণিত হবে না। তবুও একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ক্ষমতার ভেতরের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে থেকে স্থির দেখালেও ভেতরে চলছে পুনর্বিন্যাস, সন্দেহ, নিয়ন্ত্রণ আর বেঁচে থাকার এক নীরব যুদ্ধ। এবং সেই যুদ্ধের সবচেয়ে ভয়ের দিক হল, এখানে শত্রু সবসময় বাইরে নয়,